গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। ঘুম থেকে ওঠার পরেই গৌতম আজকে চিল্লামিলি করছে, বলছে একটা ঘরের তুমি দরজা জানলা খোলো না, আর যার জন্য ঘর গুমুট হয়ে যাচ্ছে। এবার কি করে বোঝাবো? ওই মানুষটা তো পরিষ্কার করে না। দরজা জানলা খোলা মানেই যত রাজ্যের কালি সব কিন্তু ঘরের ভিতরে আসে। আর কালকেই দেখেছো বেড কভারটা পেতেছি, তো একদম কালিতে ভরে যাবে। মানে কি পরিমাণ কালি হয় বলে, অন্তত তুমি সকালটা খুলে দাও, তারপরে না হয় আবার দিয়ে দিও। তারপরে দেখলাম হ্যাঁ, এই কথা তো ঠিক বলেছে। একটু সময় অন্তত রাত্রে, যেহেতু আমাদের শরীরের তো একটা গরম থাকে, হ্যাঁ, তো সেই গরমটা অন্তত বেরো। অবশ্য মাঝে মধ্যে খুলি, এখন যেন গরম পড়েছে বলে একদমই আমি খুলতে চাই না। আমার যেন খুললেই মনে হয় বাইরের থেকে লু ছাড়ে। আর আমাদের খড়গপুরে জানো তো, লুই ছাড়ে। খড়গপুরে কিন্তু কোনো রকম ঘাম বেরোয় না কারোর শরীর থেকে। তুমি দেখবে না যে যে রোদে মানুষ বেরোচ্ছে কারোর শরীর থেকে ঘাম বেরোতে, শুধু দেখবে কালো একটা ভ্যাপসা কালো হয়ে গেছে, কারণ লুতে মানুষ একেবারে শুকিয়ে একেবারে কাঠ হয়ে যায়। এইরকম বাজে ওয়েদার। আমি যদি কোনো দিন সুযোগ পাই আমি খড়গপুর ছেড়ে দেবো, বিশ্বাস করো। তোমরা বলতে পারো এত তোমার কেন অপছন্দ কেন? আমার কোনো কিছুই ভালো লাগে না, জানি না কেন। মানুষের মানসিকতাও ভালো লাগে না। হ্যাঁ, তো আমি যতটা আমি আমাকে যদি তোমরা অপশন দেয় কেউ যে এইখান থেকে অন্য কোথাও, আমি ওই অপশনটাই নেব। যাই হোক, সকালবেলা দরজা জানলা সব খুলে এখানে কিছু বাসন বেরিয়েছিল। আর কালকে এত মাথা যন্ত্রণা ছিল বলে রাত্রেবেলা কোনো রকম বাসন আর কালকে মাজা হয়নি। তো মাজা হয়নি বলে এই জন্য এই যে সকালবেলা যে কটা বাসন ছিল, গৌতম চা খেয়েছে, চায়ের বাসন, এগুলো মেজে এখন এগুলো কমপ্লিট করে তারপরে অলরেডি বিছানা তুলেছি। কিন্তু এই পাশের আমার রুমের বিছানা এখনও তোলা হয়নি। মেয়েদের রুমের বিছানা দেখেছো একদম পরিষ্কার, কারণ আমরা তিনজনই এই ঘরে ঘুমাচ্ছি। এই ঘরে যেহেতু এসিটা রয়েছে, আমি ভাবছি বড় মেয়ে এলে পরে এই দুই মেয়ে কী করে ওই ঘরে থাকবে। এসি নেব নেব করে করে আর এসি নেওয়াই হলো না। কি করব জানি না। এদিকে মানে আমার খালি গরমের কথা মনে পড়লেই ভাবি যে মেয়ে দুটো কী করে থাকবে। ওই বাধ্যতামূলক কি বলো তো, যে দুজন তিনজনকে ওদের ওই ঘরে দিতে হবে, আর আমাকে একা এই ছোট্ট রুমটাতে থাকতে হবে এই গরমের মধ্যেই। যদি ওই এসি আমি সহ্য করতে পারি না, আমি বেশি এই যে 2-3 দিন এসিতে ছিলাম বলেই হয়তো আমার এতটা মাথা ধরেছে। কালকে রাত্রে কোনো রকম ভাবছিলাম একটু ফেসবুকে লাইভে আসবো, একটু মানে আর কোনোভাবেই টাইম পেলাম না। তারপরে মাথা যন্ত্রণা, অস্থির হয়ে গেছি আমি, জানো তো। হ্যাঁ, তো গৌতমকে বললাম জল ঢেলে রেখেছি ভাতে, তুমি মাংস দিয়েই ওই জল ঢালা ভাত খাবে, বলে দিয়ে একটু আলু দিয়ে দিও, একটু পেঁয়াজ দিয়ে দিও, আর একটু চানাচুর মেখে দিও, আমি খেয়ে নেবো। আমি বলছি ঠিক আছে। তো রাত্রে ওই দিয়েই চলেছে। আর ছোটো মেয়েকে দিয়েছি দুধ দিয়ে মেখে, দুধ কলা টলা দিয়ে মেখে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এরপরে এই যে দেখো ওইগুলো সেরে সুরে চলে এসেছি এখানে। তোমরা ভাবছো না যে দিদিভাই আজকে এত তাড়াতাড়ি কাজ করছি না? অবশ্য আমি স্পিডে দিয়েছি, রোজই দিয়ে থাকি, তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো, এই ঝাড়টার দিয়ে। আর আজকে দাদা মেয়েকে নিয়ে আসবে। আমি ভেবেছিলাম হাওড়ায় যাব, তোমাদের কালকে বললাম না, দাদা বললো তোকে আসতে হবে না, তো এই খড়গপুর স্টেশনে আসবে। তো দাদা আসার আগে ভাবতেছি সমস্ত কাজ সেরে, রান্না বাড়া সেরে একদম সব কমপ্লিট করে রাখবো, কারণ ওইখান থেকে এসে তো আর কিছু করতে পারবো না, অনেকটা বেলা হয়ে যাবে। আর দাদা আজকে বেরিয়েছে অনেকটা বেলা করে ওইখান থেকে। এই জন্য আবার কল্পনা তো ডুব মেরেছে 4 দিনের জন্য, তো ঘর টরগুলো তো আমাকেই মুছতে হবে। তাই ভাবলাম সকাল সকাল সব সেরে স্নান করে তারপরে সকালে টিফিন বানাবো। আর আজকে টিফিনে কি করব বলো তো? ভাত করব না, আজকে সকালে ভাবছি রুটি করে দেবো। কালকে দুধ কেউ খায়নি, খালি তোতা একটুখানি খেয়েছে, দুধ পুরো রয়ে গেছে। গৌতমকে দেবো দুধ রুটি, আর ছোটো মেয়েকে দেখি ও যদি দুধ দিয়ে খায় তো খেলো, নয়তো একটা ডিমের পোচ বা একটা কিছু করে দেবো। তবে আজকে রুটিই দেবো। তার মধ্যে ফাঁকের থেকে যদি পারি একটু ফল টল কেটে দেবো, তাহলে সকালবেলাটা ওদের মোটামুটি হয়ে যাবে। এই জন্য আর সকালবেলা মানে রান্নার দিকে আগে যায়নি। আর এই যে এইগুলো কালকে দিয়েছিলাম, তোমরা দেখেছো, বিশ্বাস করবে না, পুকুরের জলে দিয়েছি বলে এত সুন্দর পরিষ্কার হয়েছে না, মানে ভাবতে পারবে না। আমার একবারে মনে হচ্ছে চকচক চকচক করছে। এখন যেন মনে হয় রোজ যদি পুকুরের জল দিয়ে ভিজাতে পারতাম, তাহলে আমার জামা কাপড়গুলো সত্যি আর হলুদ হতো না। হ্যাঁ, এত কাচি আমি, তোমরা ভাবতে পারবে না। রোজ গাদা গাদা আমি কিন্তু কাচি, মানে আমি বেশি নোংরা হতে দেই না জামা কাপড়। কিন্তু তারপরেও যে কি হলুদ একটা ভাব থাকে, আমার এত বিরক্ত লাগে। আর আজকে দেখো এই বেড কভারটা দেখো, তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কত পরিমাণ পরিষ্কার হয়েছে। সত্যি খুব পরিষ্কার হয়েছে। আর এই যে মেয়েদের রুমে যে বেড কভারটা ছিল, সেটা দ্বারাও এখন মেলছি, মেলার পরে দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে।
আর আমাকে কালকে একটা দিদিভাই খুব সুন্দরভাবেই একটা কথা বলেছে। আমি বলেছিলাম না যে আমার দাদা সত্যি আমাদের খুব ভালোবাসে, বিশ্বাস করো বিশ্বে বলবো না সবার দাদা সবার কাছেই ভালো থাকে, মানে বিশ্বে মনে হয় এরকম দাদা হয় না। আমার পাড়া প্রতিবেশীও বলে যে তোদের দাদার মতো আমরা দেখি না রে কারোর ভাই বোনদেরকে এত করতে, মানে এত বোন ভাগনাকে করতে তোর দাদার মতো দেখি না। তো এটা বলার পরে কালকে আমাকে দিদিভাই বললো যে হ্যাঁ শিল্পী অ্যাকচুয়ালি বিয়ে করেনি তো তাই এতটা করে, বিয়ে করলে পরে এতটা করতো না। তবে দিদিভাই আমি তোমার কথার সাথে একদমই সহমত। আজকালকার জেনারেশনে সত্যিকারের বোধ হয়, আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে যদিও ননদদের সাথে খুবই ভালো সম্পর্ক থাকে, দাদাও খুবই ভালোবাসে। যেমন রিসেন্ট আমি দেখেছো মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম না, ওইখানে আমার পাশের বেডে একটা দিদিভাই ছিল। তো ওই দিদিভাইটা ওরকম ননদদের সাথে, ওনার শাশুড়ি মারা গেছে প্রায় 18-19 বছর হয়ে গেছে, কিন্তু ছোট জায়ের সাথে কি সুন্দর দুই ভাই মিলেমিশে, দুই বউ কি সুন্দর মিলেমিশে রয়েছে। অথচ দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু চাকরি করে, ছোট দেওর কিন্তু চাকরি করে না, কিছু মানে গাড়ি চালায় আর কি, ওই বাচ্চাদের স্কুল বাসে আছে না ওইগুলো গাড়ি চালায়। কিন্তু তাও যেন এত মিল দুই জায়ের মধ্যে, তারপরে ননদগুলো ভাই বউদের সাথে এত মিল। তো সবার ক্ষেত্রে হয় না, জানি না আমার দাদার ক্ষেত্রে কি হতো, তবে আমার দাদা খুবই ভালো, ওর মানিয়ে নেওয়ার ক্ষমতাটা অনেকটা বেশি। আমার মনে হয় ও বউর মতো করে বউকে রাখতো, বোনদের মতো করে বোনকে রাখতো, এইটা আমাদের আইডিয়া বা ধারণা, আমরা এইটাই সবসময় ভাবি। তারপরেও দেখো ভগবান যে মানুষের মুড কখন চেঞ্জ করে দেয়, হয়তো দাদা আজকে এত ভালো তখন নাও থাকতে পারতো, তাই গ্যারান্টি দেওয়া যাবে না। রোজ 8টা বাজে, এই 8টার মধ্যে 8টা 8:30 হবে, মানে আমার চোখে অন্ধকার লাগছে। এই কটা তো দিয়েছি, আরও কটা দিয়েছি, দেখি ওগুলোর কি অবস্থা হচ্ছে। এই মেশিন বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর, যার জন্য এসে এসে দেখতে হয়। স্নান করে নিলাম, আর চলো কেটে কুটে রেখেছি, এখনো কিছু করিনি। আগে সকালের টিফিনটা বানাবো, তারপরে দুপুরটা করবো। কালকে রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা করছে, আবার ওই যে গরম পড়েছে একটু বেশি গরম পড়লেই আমার মাথা যন্ত্রণা হয়। মেয়ে গেছে স্নানে, ছোটো মেয়ে, ওই কটার মতো বাজে, 9টা 9:30 মতো বাজে। তো এখানে দেখো আটা মেখে রেখেছি, এখানে কিছুটা রুটি করব গৌতমের জন্য, খালি রুটিই করব, আর তরকা মরকা করব, ওই যে আলু তরকারি করব, এগুলো এখন ওরা সকালে খেতে পারবে না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ কাজ করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি প্রায় 8:30 9টার মতো বাজে, প্রায় 9টার মতো বেজে গেছে, তো আর হবে না। ওই জন্য ভাবলাম আগে ওদের রুটি করে দুজনকে দিয়ে নিয়েছি, আর শেয়ার করতে পারলাম না গো, ঝটপট এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সকালের টিফিনের কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের, শুধু রুটি করেছি, তো আমি ভাবলাম আর কি শেয়ার করব, ঠিক আছে। তো আর গৌতম আবার ডিউটি যাবে, এই রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, যার জন্য একবারে ঝটপট চলে এসেছি। আজকে করছি তেলকই করার জন্য প্রথমে কড়াইতে দিয়েছি একটুখানি কালো জিরা ফোড়ন, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি হচ্ছে একটুখানি আদা, আর একটুখানি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ, একটুখানি নুন, একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি। জিরার গুঁড়োটা খুবই কম দেবে, কারণ তেলকয়ে কিন্তু জিরার গুঁড়ো একদমই চলে না, বা জিরা বাটাও চলে না। তবে বলতে পারো পেঁয়াজ কেন দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য, আবার তেলকয়ে কিন্তু অতিরিক্ত গ্রেভিও ভালো লাগে না, একটা পাতলা মতো ঝোল থাকবে, কিন্তু তার মধ্যে একটা টেস্ট থাকবে। অবশ্যই আমি যেইভাবে করেছি তোমরা তেলকইটা করে দেখো, তোমাদের মুখে লেগে থাকবে, বিশ্বাস করো আমি বলছি। মশলা কিন্তু কম দেবে, দেখো আমি কিন্তু একটুখানি জাস্ট শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর টমেটো দিয়েছি, কালারটা তোমরা দেখো। আর এই যে দেখো তো ঝোলটা তোমরা দেখলে বুঝতে পারছো, আহামুড়ি কিন্তু একেবারে কাদা কাদা গ্রেভি না। গৌতমের খাওয়া কমপ্লিট, ছোট মেয়ের খাওয়া কমপ্লিট, দুজনকেই খাবারটা দিয়ে দিয়েছি। আর আমি খাবো না, আমি ভাবছি দাদাকে সব দিয়ে এসে রান্না টান্না করে, আর একটু দেরি করে কেন বসাচ্ছি ওই রান্নাগুলো জানো তো, ওইগুলো করে নিয়েছি। তারপরে ওদেরকে গৌতমকে আর মেয়েকে খাবার দিয়ে, গৌতম আবার ডিউটি বেরিয়ে যাবে, গৌতমকে খাবার দিয়ে ছোট মেয়েকে খাবার দিয়ে, যেহেতু 1:30টা বেজে গেছে, তো আর যদি এর আগে রান্না করি তাহলে নষ্ট হয়ে যাবে সব কিছু, যার জন্য ওদেরকে আগে খাবার দিলাম, খাবার দিয়ে ওদের বাসন কুসন ধুলাম, ধুয়ে সব রেডি করে রেখে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে আমি একটু জল মুড়ি খেয়ে, আমি কি বলো তো সকাল থেকে যেহেতু কিছু খাইনি, আমি জল মুড়ি খেয়েছি। আর কালকে মাথা ধরেছিল, আজকে আর কোনো রকম রিস্ক নিলাম না। আর সকালবেলা কালকের রয়েছে খাসির মাংস অনেকটা, থাক ওইটা গরম করে রেখেছি, যদি বড় মেয়ে খায় তো খাবে, না হয় ফেলে দিতে হবে, কিছু করার নেই। তাও আমি তোমাদের যদি টাইম পাই আজকে দেখাবো না, মানে কালকের ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে রয়েছে কালকে টক ডাল, তারপর আজকে করার মধ্যে খালি শুধুমাত্র তেলকইটাই করেছি।
আর করেছি, ওদের এত ভালো লেগেছে বলছে, প্রচুর ভালো লেগেছে। যাই হোক, ওই তেল করে করেছি, ওদের খাবার টাবার দিয়ে এই যে এখন এই রান্নাগুলো করব। সব গুছিয়ে নিয়েছি, শুধু ঝটপট করব, একদম লাস্টে করব রুটিটা। তো চলো, তো তোমাদের মনে হতে পারে যে কেন এগুলো এত কিছু করছি। তরকাটা তো বাড়িতে থাকবে কিছুটা, হয়তো রাত্রে এসে রুটি খাবে, বড় মেয়েও খাবে, আর আলু তরকারিও কিছুটা রেখে দেবো, আর বাদ বাকি সব দাদাকে পাঠাবো। সেটা পরে বলছি কেন পাঠাবো, বুঝতেই পারো যে আসছে দাদা, বাড়িতে আসছে না এই রোদের মধ্যে। আর দাদা মানে দাদা, আমরা ভাই বোন একজন আরেকজনের জান, এটা হলো কথা। তো চলো ঝটপট, আর দেরি করবো না, 1:30 বেজে গেছে, 2:30টার মধ্যে কমপ্লিট করবো। ওরা ওইখান থেকে দাদা বললো এক্সপ্রেস ধরবে গীতাঞ্জলি, তো গীতাঞ্জলি ধরলে খুব তাড়াতাড়ি চলে আসবে ওইখান থেকে। আজকে ওরাও খুব 10টার দিকে বেরিয়েছে। হ্যাঁ, তো চলো আর বেশি কথা বলবো না, বেশি কথা বললেই লেট হয়ে যাবে। তো এই যে দেখো, এবার করছি হচ্ছে ওদের মোটামুটি কমপ্লিট করে দিয়েছি দুপুরের ভাগ। এবার আমি ফাঁকের থেকে একটু জল মুড়ি খেয়ে দিয়েছি। অনেকটা সময় মোটামুটি ওইখানে বসেছিলাম, বসে খাওয়া দাওয়া করেছি, ওদেরকে খাবার দিয়েছি, ওইখানে কিছুটা সময় বসেছি, তারপরে যে রান্না বসিয়েছি। এইটা করছি হচ্ছে একটুখানি আলুর তরকারি রুটি খাওয়ার জন্য। তরকা অনেকে হয়তো খেতে চাইবে না, যেমন মায়ের বাড়িতে একটুখানি পাঠাবো। আজকে আমি বলেছিলাম বাবা যেহেতু আমার হাতের খাসির মাংস পছন্দ করে, অনেকটা খাসির মাংস ফ্রিজে রয়েছে। ওই দিন দেখলাম না, কালকে করেছি আর কিছুটা রেখে দিয়েছি, তোমাদের বলেছি না। তো মা বলছে বাবা না এখন খেতে চায় না রে মা, গরমে খাসির মাংস। আমি বলছি তাহলে কী দেবো বাবার জন্য, আর দাদা এত দূর থেকে আসছে, ওদের জন্য কী পাঠাবো। তো তখন ভাবলাম জানো, এত দূর থেকে এই গরমে দিলে তরকারি মরকারি তো সবই নষ্ট হয়ে যাবে, বেচারারা খেতেও পারবে না, আমার রান্না করে কষ্টও হবে। তার থেকে এমন কিছু দেই যেগুলো অন্তত থাকবে। তাও ভাবলাম একটু রাত্রে, দাদা তো পৌঁছাতে রাত 9টা 10টা বেজে যাবে, এমন আছে 11টা 12টাও বাজতে পারে। তো এত রাত্রে মা বাবা তো খাবে না দাদাকে রেখে, দাদা যাবে তবেই ওরা খাবে। আমি ভাবলাম তাহলে একটু, বাবা না তরকা খুবই ভালোবাসে, আমার হাতের কিছু কিছু স্পেশাল জিনিস যেমন খাসির মাংস, তরকা রুটি, তারপরে হচ্ছে গিয়ে মা হচ্ছে উপমা, তারপরে লাউ তরকারি, মানে এইগুলো যে যেটা ভালোবাসে। যেমন দাদা কই মাছ আমার হাতের, আজকে 4 পিস কই মাছ। তো আর সব থেকে বড় কথা, দাদা ভাত খাবে না। বারবার বলেছিলাম আমি স্টেশনে নিয়ে যাই, একটু ভাত খেয়ে যা দাদা, তুই বসে বসে একটুখানি ভাত খেয়ে যাস। বলে কি আমি ভাত খাবো না, তুই বরং ওই যে রুটি করছিস ওই রুটি আমি 2টো খেয়ে নেবো। তো খাবে না, ওইখানে কি জোর করবো বলো তো। আর তারপরে এই যে এখন বসিয়েছি তরকা। তো তরকাটা একটু বেশি করেই করছি, ঘরে কিছুটা রাখবো আর কিছুটা হচ্ছে দাদার জন্য পাঠিয়ে দেবো। দাদার খাওয়ার জন্য একটা ছোট্ট বাটিতে একটা দেবো, আর একটা মায়ের বাবা ওরা খাবে, ওই জন্য যে আমার জেঠিমাও থাকে আমাদের বাড়িতে, তোমরা তো জানো অনেকেই যারা আমার মার ব্লগ দেখো। তো আমার জেঠিমার জন্যও দেবো, ওরা 3জনে পরে খাবে, দাদাও খাবে। তো ওইভাবেই কিন্তু তরকাটা করছি। আর আলু তরকারিটা আবার মা এইভাবে করলে, আমি না পাঁচফোড়ন আর রসুন দিয়ে, ওই যে ফার্স্টে করলাম না, পাঁচফোড়ন রসুন দিয়ে একটু সাদামাটাভাবে করি, খুব ভালোবাসে আমার মা। হ্যাঁ, তো ওই জন্য। আর তরকাটা তো দাদা বাবা সবাই বলে যে তোর মতো কেউ তরকা করতে পারে না। তো যত লোক তরকা করুক তোর হাতেরটা স্পেশাল। তবে আমার ননদ, তারপর আমার দেওর, ওরাও এই কিছুদিন আগে ননদ এসেছিলো, এরকম তরকা করে রাত্রে দিয়েছি। ভাই নাকি বলছে বাহ দারুণ হয়েছে তরকাটা। তো ননদ ওরাও কিন্তু তরকাটা আমার হাতের পছন্দ করে, তো জানি না কতটা ভালো হয়, তো সবাই কিন্তু খুব পছন্দ করে। তো এই যে তরকা করা হয়ে গেছে, এবারে করছি কি বলো তো, আমের চাটনি। 2টো আমই ছিল, আমার বাবা কত কি বলবো, তোমরা বলবে সবই খালি তোমার বাবা মা পছন্দ করে, সত্যি গো। ওরা আমার হাতের রান্না এত ভালোবাসে কেন জানি না, হ্যাঁ প্রচুর ভালোবাসে। আমার জামাইবু, আমার দিদি, তারপরে আমার দিদির ছেলে, আমার দিদির ছেলে তো বলবে মাসিমণির হাতের রান্না মানেই অন্যরকম, মানে এত প্রশংসা করে। তো ওই জন্য এই যে একটুখানি আচার করে দিচ্ছি। এবার বলি আচারটা দেখো তোমরা আমি কিভাবে করেছি। প্রথমে পাঁচফোড়ন দিলাম, একটু সরষা দিলাম, তারপরে আমগুলো দিয়ে আমি চিনিটা দিয়েছি, জল দিইনি কিন্তু, কেন বলো তো একটু ক্যারামেল টাইপের হয়েছে, তারপরে কিন্তু আমি জলটা দিয়েছি। এবার দেখো সামান্য একটু জল দেওয়াতে কালারটা দেখবে, এইভাবে চাটনি করবে তোমরা, কালারটা অন্যরকমই আসবে, একদম আলাদাই একটা কালার আসবে। এখন তো গরম গরম নামিয়েছি, তোমরা বুঝতে পারছো না, কিছুক্ষণ রেখে দিলে এটার কালারটা এত সুন্দর আসবে, তোমার দেখলেই মনে হবে একটু খাই এরকম। তো আচারটা, এইগুলো রেসিপি সব তোমরা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার রান্নার চ্যানেলের নাম কি, এস সরকার কুকিং বলে সার্চ মারবে এসে যাবে। তবে আমি শর্টস হিসাবে দেই, ভয়েস ওভার দিই না, তো তোমাদের অসুবিধা হবে কিনা। তবে ফেসবুকে যেগুলো ছাড়ি সেগুলো কিন্তু ভয়েস ওভার দিয়ে ছাড়ি। যাই হোক, এবার করছি উপমাটা। আমার গাছের কারি পাতা নিয়ে এসেছি, আর উপমা রেসিপি সব কিছুই তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে কিভাবে কি করেছি। আমার তো সবজি দিয়ে এরকম ঝাল সুজিও অনেকে বলে উপমাকে, জানো তো, অনেকে ঝাল সুজিও বলে। তো আমি কিন্তু অনেক সময় সবজি দিয়েও করি, সেটাও ভালো লাগে। আজকে শুধু পেঁয়াজ আর এই দিয়েই করেছি, সবজি আর দেইনি, কাটতে হবে, অনেকটা টাইম লেগে যাবে।
যাই হোক, এই হচ্ছে আজকের মতো রান্না। আর লাস্টে শুধু করব রুটিটা একদম গরম গরম করে হটপটে ভরে দেব। তারপরে এগুলো সব প্যাক করে নিয়ে যাব দাদার ওইখানে, দাদাকে দিয়ে আসবো। দাদা বাড়ি নিয়ে যাবে। মাকে আমি ফোন করে অলরেডি বলে দিয়েছি, মা তুমি রাত্রে কিচ্ছু করো না দাদার জন্য, এইগুলোই সবাই তিনজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, রুটিটা একটু বেশি করে করে দেবো। তো এই হচ্ছে ইচ্ছা আছে আর কি। তো জানো, হয়ে গেছে মোটামুটি কিন্তু আমার রান্না কমপ্লিট। তাও চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এইখানে হচ্ছে চাটনিটা, আর এইখানে হচ্ছে উপমা, অনেকে উপমা বলে, অনেকে ঝাল সুজি বলে, উপমা বলে, এক একজনে এক একটা বলে। এই যে আলুর তরকারি, আর এই হচ্ছে গিয়ে তড়কা। ফাইনালি আমার সমস্ত কিছু রেডি, শুধু এখন রুটিটা বানালেই একদম কমপ্লিট। রান্না সমস্ত কিছু কমপ্লিট। আর সত্যি বলতে কি করেছি বলো তো, বাবা মা হচ্ছে তোমার ইডলি উতমা এইগুলো খেতে ভালোবাসে, আর এইগুলো মা খুব একটা করতে জানে না। তো এত হুড়াহুড়ি করে কি আর করে দেব। মা আমার জন্য অনেক কিছু করে দিয়েছে, সেটা কালকে তোমরা দেখতে পারবে। আজকের ভিডিওতে তো দিতে পারবো না, কারণ দাদা আস্তে আস্তে অনেকটা অবেলা হয়ে যাবে। তো সেটা তোমরা কালকের ভিডিওতে পেয়ে যাবে। আর কি হয়েছে বলো তো, মাকে করে দিলাম একটুখানি উতমা, আর বাবার জন্য, বাবা যেহেতু আমার হাতে চাটনিটা ভালোবাসে, বাবার জন্য একটু চাটনি আর তরকা, আর ওই যে আলু তরকারি দাদা যেটা দিয়ে রুটি খাবে, আর ওইটা বেশি করে দিয়ে দিচ্ছি, আর রুটিটা বেশি করে করে দিচ্ছি। মাকে বললাম, মা রাত্রে আর কিছু করো না, মা তো সারা জীবন নিজে হাতে একলা করে করেই খায়। বলছে তুই এত গরমের মধ্যে কেন করতে গেলে, চিল্লামিল্লি করছে, অথচ উনি আমার জন্য সেই ভোরে উঠে এত কিছু করে দিতে পেরেছে, সেটার বেলা কিছু না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এর থেকে বেশি বাড়াবো না, এই ভিডিওটা পোস্ট করে দেব। এখন এই যে সব কিছু প্যাক করব, প্যাক করে তারপরে স্টেশনে যাব টোটো নিয়ে দাদা মানে মেয়েকে আনতে, আর এই জিনিসগুলো নিয়ে যাব। দাদার জন্য একটু ওআরএস নিয়ে নিলাম, আর বড় বোতলে ফ্রিজের 1 বোতল জল নিয়ে নিলাম। আর খাবার দাবার দাদা যেটা খাবে ট্রেনে সেটা আলাদা করেই ভাগ করে দেবো, আর বাড়িতে যেটা নিয়ে যাবে সেটা আলাদাই। কেন বলো তো, নয়তো এই গরমে না ঘাটা হলে পরে নষ্ট হয়ে যেতে পারে। যদিও আমার হাতের তরকারি নাকি খুব একটা নষ্ট হয় না, সবাই বলে যে খুব দেরিতে নষ্ট হয়। যেমন আমি দেখবে খুব রেয়ার, আমি এত সকাল 10টায় রান্না করি, আমি খুব কম ভাগে আমি বিকেলবেলার তরকারি গরম করি, খুব কম ভাগ। কোনো দিন 9টার দিকে 10টার দিকে গরম করি, কিচ্ছু হয় না। আর আমার শাশুড়ি মাকে রেখেছি, উনি সকালে যদি ডাল করে 10টার দিকে, সেই ডাল বিকালে যদি এই গরমে জাল না দেয় তাহলে নষ্ট হয়ে যায়। কিন্তু আমারটা দেখি নষ্ট হয় না। আমার দিদির তরকারি তো মানে যত শীতকালও হোক, তাও দিদির বাড়ির থেকে আমার বাড়ি আনার আগে তরকারি নষ্ট হয়ে যায়। আমার মায়ের হাতের তরকারিও নষ্ট হয়ে যায়, কিন্তু আমারটা নষ্ট হয় না। আজ পর্যন্ত মা, আমি এত তরকারি পাঠিয়েছি, কোনো দিন বলেনি যে মা তোমার তরকারিগুলো নষ্ট হয়ে গেছে, বলে একদম পারফেক্ট ছিল। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। প্রচণ্ড মাথা ধরেছে, কালকে রাত্রের থেকেই ধরেছে, প্রচণ্ড মাথা ধরেছে। আর এইগুলো সেরে সুরে তারপরে মেয়েকে এনে তারপরে রেস্ট নেব, আর তোমাদের কাছে তো সমস্তটাই শেয়ার করবো। তো চলো, আজকের মতো আর বাড়ালাম না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। অবশ্যই দাদা কী কী নিয়ে আসছে, মা কী কী পাঠিয়েছে, সেগুলো তোমাদের কাছে কালকের ভিডিওতে শেয়ার করে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।